আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি যার যার বাড়িতে তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজ আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ স্বাধীন বাংলাদেশের পরিচ্ছেদ 2.2 স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধুর শাসনামল ও পরবর্তী ঘটনাবলী এর কিছুটা আলোচনা করব। আর তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মারুফ হাসান, সিনিয়র প্রভাষক, পৌরনীতি বিভাগ। এখন আমি যেটি আলোচনা করব সেটি হলো 1972 সালের যে বাংলাদেশের সংবিধান প্রণীত হয়েছিল সেই সংবিধান প্রণয়নের পটভূমি। 1972 সালের 11ই জানুয়ারি রাষ্ট্রপ্রধান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। এর বিভিন্ন দিকগুলো হলো: এই আদেশ বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ, এটি অবিলম্বে বলবৎ হবে, এটি সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে, সংবিধান রচনার জন্য একটি গণপরিষদ গঠিত হবে, দেশে মন্ত্রিপরিষদ শাসিত সরকার থাকবে। একটি সংবিধান প্রণয়ন করে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের 23শে মার্চ বাংলাদেশ গণপরিষদ আদেশ নামে একটি আদেশ জারি করেন। এই আদেশ অনুসারে 1970 সালের নির্বাচনে প্রাদেশিক ও জাতীয় পরিষদে নির্বাচিত সদস্যগণ গণপরিষদের সদস্য হবেন। যেটা আগেও বলা হয়েছিল, সংবিধান প্রণয়ন করাই হবে এই গণপরিষদের মূল লক্ষ্য। 1972 সালের 10ই এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশনে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে 34 সদস্য বিশিষ্ট একটি খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। একজন নারী সদস্য কমিটিতে অন্তর্ভুক্ত হন। ন্যাপ মোজাফফরের সুরঞ্জিত সেনগুপ্ত, যিনি পরবর্তী সময় আওয়ামী লীগ নেতা, সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন। খসড়া সংবিধান প্রণয়ন কমিটি দেশের বিভিন্ন সংগঠন ও আগ্রহী ব্যক্তিগণের কাছ থেকে সংবিধান সম্পর্কে প্রস্তাব আহ্বান করে। এখন দেখো, সংবিধান প্রণয়ন সম্পর্কে আরও কিছু কথা। 1972 সালের 12ই অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে খসড়া সংবিধান বিল আকারে পেশ করা হয়। 4 নভেম্বর বাংলাদেশের সংবিধান গৃহীত হয় এবং 16 ডিসেম্বর বিজয় দিবস থেকে তা কার্যকর হয়। গণপরিষদে সংবিধানের উপর বক্তব্য রাখতে গিয়ে বঙ্গবন্ধু বলেন, এই সংবিধান শহীদের রক্তে লিখিত। এ সংবিধান সমগ্র জনগণের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হয়ে বেঁচে থাকবে। এখানে উল্লেখ্য যে পাকিস্তানের সংবিধান প্রণয়ন করতে সময় লেগেছিল প্রায় 9 বছর, অর্থাৎ 1947 থেকে 1956 সাল পর্যন্ত, আর ভারতের লেগেছিল প্রায় 3 বছর, 1947 থেকে 1949 সাল পর্যন্ত। কিন্তু বঙ্গবন্ধুর সরকার মাত্র 10 মাসে বাংলাদেশকে একটি সংবিধান উপহার দিতে সক্ষম হয়। গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় জাতির জনকের এটা এক অসাধারণ অবদান। এরপর আমি আসব 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করতে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 1972 সালের যে সংবিধান করা হয়েছিল এটি একটি লিখিত সংবিধান। এর বৈশিষ্ট্যগুলো এখানে দেওয়া আছে। তারপরে দুষ্পরিবর্তনীয় সংবিধান, রাষ্ট্র পরিচালনার 4টি মূলনীতি, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতাবাদ এই সংবিধানে লিপিবদ্ধ আছে। তারপরে জনগণের মৌলিক অধিকার এই সংবিধানে সন্নিবেশিত আছে। এককেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা আমাদের বাংলাদেশের সংবিধানে আছে। এক কক্ষবিশিষ্ট আইনসভা থাকবে। আমরা জানি যে আমাদের আইনসভার নাম জাতীয় সংসদ। তারপরে জাতীয় সংসদ সার্বভৌম আইন প্রণয়নকারী সংস্থা হিসেবে থাকবে। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত।
সংবিধানের ৭৭ নম্বর অনুচ্ছেদে ন্যায়পাল পদ সৃষ্টির উল্লেখ, যদিও আমরা জানি যে বাংলাদেশে এখনও এই পদটি সৃষ্টি করা হয় নাই নানা জটিলতার কারণে। 18 বছর বয়স্ক যে কোনো নাগরিকের এক ব্যক্তি এক ভোট নীতির ভিত্তিতে সর্বজনীন ভোটাধিকার এই সংবিধানে লিপিবদ্ধ আছে। রাষ্ট্রীয় সমবায় ও ব্যক্তিগত মালিকানা নীতি এই সংবিধানে স্বীকৃত আছে। তো প্রথমেই আসা যাক 15ই আগস্টের নির্মম হত্যাকাণ্ড নিয়ে। আমরা জানি 1975 সালের 15ই আগস্ট বাঙালির জাতীয় জীবনে ঘটে এক নির্মম নিষ্ঠুর পৈশাচিক হত্যাকাণ্ড। সেনাবাহিনীর কতিপয় উচ্চাভিলাষী ও উচ্ছৃঙ্খল সেনা সদস্য স্বাধীনতা বিরোধী অপশক্তির মদদে বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধানমন্ডির 32 নম্বর সড়কের নিজ বাসভবনে নৃশংসভাবে হত্যা করে। বঙ্গবন্ধু পরিবারের উপস্থিত কোনো সদস্যই ঘাতকদের হাত থেকে সেদিন রক্ষা পাননি। এমনকি ঘাতকের নিষ্ঠুর বুলেটের হাত থেকে রক্ষা পায়নি 10 বছরের নিষ্পাপ শিশু রাসেলও। একটি আধুনিক ও শোষণ দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্যে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি নিয়ে বঙ্গবন্ধু যখন সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে দ্রুত অগ্রসর হচ্ছিলেন, ঠিক তখন দেশি বিদেশি প্রতিক্রিয়াশীল অপশক্তি মহলের সহযোগিতায় দেশের অভ্যন্তরে লুকিয়ে থাকা ষড়যন্ত্রকারী গোষ্ঠী 15ই আগস্টের হত্যাকাণ্ড সংগঠিত করে। তারা বুঝতে পেরেছিল যে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের মতো দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি বাস্তবায়নেও সফল হবেন। তাই বাংলাদেশের রাজনৈতিক গতিপথকে উল্টো দিকে ঘুরিয়ে দেওয়ার জন্যই 15ই আগস্টের নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। এ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশে পাকিস্তানি সাম্প্রদায়িক ভাবাদর্শ পুনঃপ্রতিষ্ঠা পায়। এই হত্যাকাণ্ড ছিল একটি নৃশংস ও মানবতা বিরোধী অপরাধ। এটি ঘটেছিল গোপন ষড়যন্ত্রের মাধ্যমে। এই হত্যাকাণ্ডের পর বাংলাদেশ গভীর রাজনৈতিক সংকটে পতিত হয়। 15ই আগস্ট হলো আমাদের জাতীয় শোক দিবস। এখন আমি যেটি সম্পর্কে আলোচনা করব সেটি হলো ইনডেমনিটি অধ্যাদেশ। 1975 সালের 15ই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তৎকালীন বাণিজ্যমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ রাষ্ট্রপতির পদে আসীন হয়ে সামরিক শাসন জারি করে এবং 22শে আগস্ট মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী জাতীয় 4 নেতাকে গ্রেপ্তার করে। 24শে আগস্ট জেনারেল KM শফিউল্লাহকে সরিয়ে জেনারেল জিয়াউর রহমানকে সেনাবাহিনীর চিফ অফ স্টাফ নিযুক্ত করা হয়। 31শে আগস্ট এক অধ্যাদেশ জারির মাধ্যমে রাজনৈতিক দল ও রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করা হয়। 15ই আগস্টের হত্যাকারীদের বিচারের হাত থেকে রেহাই দেওয়ার জন্য 1975 সালের 26শে সেপ্টেম্বর খন্দকার মোশতাক ইনডেমনিটি অর্ডিন্যান্স নামে সংবিধান ও আইনের শাসন বিরোধী একটি অধ্যাদেশ জারি করে। 15ই আগস্টের হত্যার সঙ্গে জড়িত জুনিয়র সেনা অফিসাররা ব্যারাকে ফিরে না গিয়ে প্রেসিডেন্ট ভবনে বসে দেশ পরিচালনায় হস্তক্ষেপ করতে থাকে। এতে বিশৃঙ্খল দেখা দেয়। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ সেনাবাহিনীর মধ্যে শৃঙ্খলা বা চেইন অফ কমান্ড ফিরিয়ে আনতে উদ্যোগী হন। 3রা নভেম্বর তার নেতৃত্বে এক সেনা অভ্যুত্থান সংগঠিত হয়। 5ই নভেম্বর খন্দকার মোশতাক পদত্যাগের ঘোষণা দেওয়ার পরিপ্রেক্ষিতে 6ই নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ASM সায়েম নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। তো এখানে ইনডেমনিটি অধ্যাদেশ এই প্রশ্নটা অনুধাবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, জ্ঞানমূলকও আসে। এরপরে আমি যেটি আলোচনা করব সেটি হলো জেলখানায় পৈশাচিক হত্যাকাণ্ড 3রা নভেম্বর 1975। 1975 সালের 3রা নভেম্বর গভীর রাতে 15ই আগস্ট হত্যাকাণ্ডের খুনিচক্র সেনা সদস্যরা দেশত্যাগের পূর্বে খন্দকার মোশতাকের অনুমতি নিয়ে ঢাকার কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে বেআইনিভাবে প্রবেশ করে সেখানে বন্দী অবস্থায় থাকা মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় 4 নেতা সৈয়দ নজরুল ইসলাম,
তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও AHM কামারুজ্জামানকে নৃশংসভাবে হত্যা করে, যেটাকে আমরা জেল হত্যা বলে থাকি। শুরু হয় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আরেকটি কলঙ্কময় অধ্যায়ের। এই পৈশাচিক হত্যাকাণ্ড দেশের জনগণ এবং সেনাবাহিনীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এ ঘটনা মোশতাকের পতন ত্বরান্বিত করে। খুনিরা দেশ থেকে বাধ্য হয়। এ হত্যাকাণ্ড ছিল আসলে ৭১-এর মুক্তিযুদ্ধে পরাজিত স্বাধীনতা বিরোধী দেশীয় ও আন্তর্জাতিক গোষ্ঠীর সম্মিলিত ষড়যন্ত্র ও নীল নকশার বাস্তবায়ন। ১৫ই আগস্ট ও ৩রা নভেম্বরের হত্যাকাণ্ড একই গোষ্ঠী সংগঠিত করে। উভয় হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা এবং সশস্ত্র মুক্তিযুদ্ধের অর্জনসমূহ ধ্বংস ও দেশকে নেতৃত্বশূন্য করে পাকিস্তানি ভাবাদর্শ প্রতিষ্ঠা করা। এখন আমি যেটি আলোচনা করব সেটি হলো সেনা শাসনামল ১৯৭৫ থেকে ১৯৯০। ১৯৭৫ সালের ১৫ই আগস্টের পর থেকে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের সেনা শাসন বহাল ছিল। দেশের সংবিধানকে উপেক্ষা করে খন্দকার মোশতাক, বিচারপতি সায়েম, জেনারেল জিয়াউর রহমান, বিচারপতি আহসান উদ্দিন এবং জেনারেল এরশাদ ক্ষমতায় অধিষ্ঠিত হন। দেশের সেনা শাসন বহাল রেখে সুবিধামতো সময়ে জেনারেল জিয়াউর রহমান ১৯৭৫ থেকে ১৯৮১ এবং জেনারেল এরশাদ ১৯৮২ থেকে ১৯৯০ নির্বাচন সম্পন্ন করে বেসামরিক শাসন চালু করেন। আমরা জানি তাদের অগণতান্ত্রিক শাসন, জনগণের ভোটাধিকার হরণ ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কার্যকলাপ দেশের জনগণকে বিক্ষুব্ধ করে তোলে। ফলে সেনা শাসনের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর অবশেষে ১৯৯১ সালে পুনরায় গণতন্ত্রের যাত্রা শুরু হয়। অর্থাৎ আমাদের বাংলাদেশে ১৯৯১ সালে গণতন্ত্রের পুনর্যাত্রা শুরু হয়। ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত গণতন্ত্র ছিল। মাঝখানে ১৯৭৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সেনা শাসন ছিল। এরপরে আবার ১৯৯১ সাল থেকে গণতন্ত্রের পুনর্যাত্রা শুরু হয়। এখন আমি যেটি আলোচনা করব সেটি হলো জেনারেল জিয়াউর রহমানের শাসনামল ১৯৭৫ থেকে ১৯৮১। সবাই খেয়াল করো, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জেনারেল জিয়াউর রহমান সামরিক বাহিনীর মেজর ছিলেন। বঙ্গবন্ধুর ২৬শে মার্চের স্বাধীনতা ঘোষণা তিনি ২৭শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জাতির মহান নেতা বঙ্গবন্ধুর নামে পাঠ করেন। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারের অধীনে তিনি ২ নম্বর সেক্টর কমান্ডার ছিলেন। তিনি একজন সেক্টর কমান্ডার ছিলেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর খন্দকার মোশতাক সংবিধান লঙ্ঘন করে নিজেকে রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত করেন। এরপর ২৪শে আগস্ট তিনি সেনাবাহিনীর চিফ অব স্টাফ পদে জেনারেল জিয়াউর রহমানকে নিযুক্ত করেন। ৩রা নভেম্বরের সেনা অভ্যুত্থানে খন্দকার মোশতাকের পতন ঘটে এবং জেনারেল জিয়াউর রহমান গৃহবন্দী হন। ৭ই নভেম্বর পাল্টা সেনা অভ্যুত্থান ঘটে এবং জেনারেল জিয়াউর রহমান মুক্ত হয়ে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। রাষ্ট্রপতি বিচারপতি ASM সায়েম প্রধান সামরিক আইন প্রশাসক হন। কিন্তু ১৯৭৬ সালের ৩০শে নভেম্বর জেনারেল জিয়াউর রহমান নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক এবং ১৯৭৭ সালের ২১শে এপ্রিল রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত করেন। জেনারেল জিয়াউর রহমানের শাসনামলে সামরিক বাহিনীর মধ্যে বেশ কিছু ব্যর্থ অভ্যুত্থান অবশ্য সংঘটিত হয়। এরপরে দেখো জেনারেল জিয়াউর রহমানের নির্বাচন ও দল গঠন। এখানে দেখো ১৯৭৬ সালে কিছু শর্ত সাপেক্ষে রাজনৈতিক দলগুলোকে ঘরোয়া রাজনীতি করার অনুমতি দেওয়া হয়। ১৯৭৭ সালের ৩০শে মে জেনারেল জিয়াউর রহমান তার ক্ষমতা বৈধকরণের লক্ষ্যে
হ্যাঁ না ভোটের আয়োজন করে, যেটাকে আমরা গণভোট বলে থাকি। অর্থাৎ স্বাধীন বাংলাদেশে প্রথম গণভোট হয় কিন্তু 1977 সালে। এরপর তিনি নিজস্ব পরিকল্পনা মতো বিভিন্ন দল থেকে নেতাকর্মীদের নিয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বা জাগো দল গঠন করেন। এ সময় রাজনৈতিক দল ভাঙা গড়ার কাজও চলে। পরিশেষে চাপের মধ্যে 1978 সালের 3রা জুন দেশে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন উপলক্ষে দুটি জোট গঠিত হয়। একটি ছিল জেনারেল জিয়া প্রতিষ্ঠিত জাগো দল এর নেতৃত্বাধীন জাতীয়তাবাদী ফ্রন্ট, আর অপরটি হলো বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে গণতান্ত্রিক ঐক্য জোট। জেনারেল জিয়া ছিলেন জাতীয়তাবাদী ফ্রন্টের প্রার্থী। মুক্তিযুদ্ধে প্রধান সেনাপতি আমরা জানি এম.এ.জি. ওসমানী ছিলেন গণতান্ত্রিক ঐক্য জোটের প্রার্থী। তিনিও শেষ পর্যন্ত রাজনীতিতে জড়িয়ে যান। নির্বাচনে জেনারেল জিয়াউর রহমান সহজে বিজয় অর্জন করেন। সামরিক শাসনাধীনে অনুষ্ঠিত এসব নির্বাচনে প্রধানত শাসকের ইচ্ছারই বাস্তবায়ন ঘটে, যেটা আমরা দেখতে পাই। 1978 সালের 1 সেপ্টেম্বর জেনারেল জিয়াউর রহমান ইতোপূর্বে গঠিত জাগো দল বিলুপ্ত ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন এবং আনুষ্ঠানিকভাবে বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন। 1979 সালের 18 ফেব্রুয়ারি দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে 207টি আসন পেয়ে বিএনপি জয়লাভ করে। উক্ত সংসদে 1975 সালের 15 আগস্ট থেকে 1979 সালের 6 এপ্রিল পর্যন্ত যে সকল সামরিক বিধি, সংবিধান সংশোধনী সহ বিভিন্ন অধ্যাদেশ জারি করা হয়, সেগুলো সংবিধানের 5ম সংশোধনী হিসেবে পাশ করা হয়। আমরা জানি যে সংবিধানের 5ম সংশোধনী করেন জেনারেল জিয়াউর রহমান। অবশ্য সংবিধানের 5ম সংশোধনীকে দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট 2008 সালে এক রায়ে অবৈধ হিসাবে ঘোষণা করে। 1979 সালের 6 এপ্রিল অনুষ্ঠিত সংসদ অধিবেশনে সামরিক শাসন প্রত্যাহার করা হয়। বেসামরিকীকরণ প্রক্রিয়া চালু করে রাজনীতিতে জেনারেল জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ বিরোধিতাকারীদের পুনর্বাসন করেন। তিনি সংবিধানের মূলনীতি পরিবর্তন করেন। রাজনীতিতে ধর্মের অপব্যবহারের পথও তিনি তৈরি করেন। জাতীয়তাবাদ ও সমাজতন্ত্রের নিজস্ব ব্যাখ্যা প্রদান করেন। রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান তার দলের 19 দফা কর্মসূচি এবং বাংলাদেশি জাতীয়তাবাদ ধারণার প্রবক্তা। তিনি খালকাটা কর্মসূচি গ্রহণ করেছিলেন। বাংলাদেশের স্বাধীনতা বিরোধী চীন ও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ বাংলাদেশকে এই সময়ে স্বীকৃতি প্রদান করে জেনারেল জিয়াউর রহমানের জন্য। পাকিস্তান বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। ভারত ও সোভিয়েত ইউনিয়ন সহ পূর্ব ইউরোপীয় দেশসমূহের সঙ্গে সম্পর্ক শীতল হয়ে পড়ে বাংলাদেশের সম্পর্ক। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নতি হয়। ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করার লক্ষ্যে এ সময় বাংলাদেশ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের নীতি অনুসরণ করে। জেনারেল জিয়াউর রহমান দক্ষিণ এশিয়ার যে আঞ্চলিক সহযোগিতা সংস্থা অর্থাৎ সার্ক রয়েছে, সেটা গঠন করারও উদ্যোগ গ্রহণ করেছিলেন। অর্থাৎ তিনি সার্কের স্বপ্নদ্রষ্টা ছিলেন। তো যাই হোক, 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান একদল সামরিক কর্মকর্তার হাতে নির্মমভাবে নিহত হন। ফলে জেনারেল জিয়াউর রহমানের 5.5 বছরের সেনা শাসনের অবসান ঘটে। এটা হচ্ছে জেনারেল জিয়াউর রহমানের নির্বাচন ও দল গঠন।
তাহলে আমরা এখানে জিয়াউর রহমানের শাসনামলের কিছুটা পড়লাম, জানলাম, এবং জেনারেল জিয়াউর রহমানের নির্বাচন এবং তার রাজনৈতিক দল সম্পর্কে আমরা জানলাম। 3 আজ এ পর্যন্তই। যেহেতু বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব চলছে, এজন্য আমরা সবাই সাবধান থাকব। সবাই ঘরে থাকো, সুস্থ থাকো।